বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব 5 দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি লুৎফর কবির। চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির 105তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির দীর্ঘ ইতিহাসকে জানা জাতির সবচেয়ে মহামান্বিত মহাকাব্য বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে এক অনুষ্ঠানে তিনি সমাজতান্ত্রিক আধুনিক চীন বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে সিপিসির এই 105 বছর পূর্তি এবং ঐতিহাসিক লং মার্চের 90 বছর স্মরণে ঢাকার ইউল্যাব ক্যাম্পাসে হয়ে গেল যৌথ সাংস্কৃতিক উৎসব। 1921 সালে মাত্র 50 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা চীনের কমিউনিস্ট পার্টি আজ বিশ্বের বৃহত্তম গভর্নিং পার্টি। দলটির 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে এক বিশেষ সমাবেশে ভাষণ দেন সিপিসির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দলটির এই দীর্ঘ পথ চলাকে চীনা জাতির ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত মহাকাব্য হিসেবে আখ্যা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বেইজিংয়ের এই উদযাপনের রেশ ছড়িয়ে পড়েছে ঢাকাতেও। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় রাজধানীর ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ শীর্ষক সাংস্কৃতিক উৎসব। সিপিসির প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি ঐতিহাসিক লং মার্চের বিজয়ের 90তম বার্ষিকীও স্মরণ করা হয় এখানে। অনুষ্ঠানে বক্তারা সিপিসির দীর্ঘ পথ চলা এবং আধুনিক চীন গঠনে লং মার্চের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। প্রতিকূলতা জয় করে দারিদ্র্য বিমোচন ও জনগণের কল্যাণে চীনের অভিজ্ঞতা ও অর্জনের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। লং মার্চ শুধু চীনের বিপ্লবী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং প্রতিকূলতাকে জয় করার এক অনন্য মানবিক দৃষ্টান্ত। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে ইউল্যাব উপাচার্য বলেন, অন্ধ অনুকরণ নয়, বরং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতেই প্রকৃত আধুনিকায়ন সম্ভব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নের প্রসঙ্গ টেনে তরুণদের সুশৃঙ্খল ও দূরদর্শী হওয়ার আহ্বান জানান তিনি। প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল আলোকচিত্র প্রদর্শনী, চীনা ক্যালিগ্রাফি, পেপার কাটিং ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা চীনের ইতিহাস, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান। অনুষ্ঠানের সমাপনী পর্বে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং দ্য স্টোরি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না শীর্ষক একটি বিশেষ বক্তৃতা প্রদান করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা অংশ নেন। বক্তৃতায় তিনি চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস, আদর্শ, উন্নয়ন যাত্রা এবং সমসাময়িক চীনের অগ্রগতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে ঢাকা বেজিং সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতা, অংশীদারিত্বের নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার ঢাকায় বিশেষ সংবাদ সম্মেলনে একথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তার সফরে তিস্তা মহাপরিকল্পনা, মুক্ত বাণিজ্য চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ঢাকার চীনা দূতাবাস। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত হয়েছে।
in expediting the feasibility. বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন। তিনি বলেন, সফরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রদূতের ভাষায় এটি এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের একটি কাঠামো। And I believe we are working also with দুই দেশ উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও জোরদার এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপের নতুন ব্যবস্থা চালু করবে। পাশাপাশি সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ সম্প্রসারণেও উভয় পক্ষ একমত হয়েছে। quite a number, as I said. ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন। Actually, this Prime Minister প্রধানমন্ত্রীর বাবা মা বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখে গেছেন। তার বাবা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনে এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অন্তত 3 বার চীন সফরের মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও পরিণত করেছিলেন। চীন আশা করে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ex-Prime Minister Kai-Chia at least visited China 3 times. রাষ্ট্রদূত উল্লেখ করেন, প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চীনের নীতিতে কোনো পরিবর্তন হবে না। Scientific development or advancement. প্রেস ব্রিফিংয়ে বহুল আলোচিত বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন ইয়াও ওয়েন। As to the Twister River, প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করাই এর প্রধান লক্ষ্য। এ কারণে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় রেখে চীন এ প্রকল্পে সহযোগিতা দিতে আগ্রহী। I believe it will come very soon. অন্যদিকে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে ভূ রাজনৈতিক জটিলতার বিষয়টিও স্পষ্ট করেন রাষ্ট্রদূত। China also wants এই উদ্যোগের উদ্দেশ্য কেবলই বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন। এর সাথে কোনো নিরাপত্তা বা ভূ রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। cooperation. রাষ্ট্রদূত উল্লেখ করেন, এবারের সফরের উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ, যেখানে সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতগুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। বাণিজ্য বাড়াতে চীনে স্থাপন করা হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্য ও বিনিয়োগ প্রচার কার্যালয়। এছাড়া কৃষি পণ্যের বাজারেও এসেছে বড় সুখবর। আম ও পেয়ারার পর এবার বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির প্রোটোকল ও সক্ষমতা বৃদ্ধির যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়েছে। সব মিলিয়ে বেইজিংয়ের এই সফর ও অর্জিত চুক্তিগুলো আগামী দিনে দুই দেশের জনগণের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে বলেই মনে করছেন চীনা দূতাবাস। সম্প্রতি বেজিংয়ে চীন বিদ্যুৎ নির্মাণ গ্রুপ পাওয়ার চায়নায় সফর করেছেন বাংলাদেশের 22 সদস্যের একদল মেধাবী তরুণ প্রতিনিধি দল। তারা পাওয়ার চায়নার প্রদর্শনী কেন্দ্রে বাংলাদেশের দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাবনা সোলার প্ল্যান্টের বাস্তব ছবি দেখে দারুণ অভিজ্ঞতা অর্জন করেন। তারা জানান, চায়না পাওয়ার বাংলাদেশের উন্নয়ন এবং সবুজ জ্বালানিতে বড় ভূমিকা রাখছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক। জুনের শেষে চীন বিদ্যুৎ নির্মাণ গ্রুপ অর্থাৎ পাওয়ার চায়না এর প্রধান দরজায় পা রাখলেন বাংলাদেশের একদল তরুণ মুখ। সরকার, বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রের 22 জন মেধাবী তরুণের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দল কুনমিং ও সাংহাই সফর শেষে বেইজিংয়ে এসেছেন। পাওয়ার চায়নার প্রদর্শনী কেন্দ্রে তারা বাংলাদেশের দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পাবনা সোলার প্ল্যান্টের বাস্তব ছবি দেখেছেন। চীনা উদ্যোগে নির্মিত এসব প্রকল্প তাদের কাছে অত্যন্ত পরিচিত ও স্বজনসম। পাওয়ার চায়না সম্পর্কে আমি আগে থেকেই জানি। বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট চলে পাওয়ার চায়নার। তো এখানে এসে আমরা দেখলাম যে পাওয়ার চায়না শুধু বাংলাদেশ না, বলা যায় এরা বিশ্বের 6টা রিজিয়নেই তাদের কাজ আছে। এটা ভালো লাগলো যে বাংলাদেশে যে প্রজেক্টটা কাজ করছে তারা আসলে আরও অন্যান্য দেশেও যে তারা বড় আকারে কাজের সাথে যুক্ত, তার মানে আমাদের দেশের একটা স্ট্যান্ডার্ড এবং ওই দেশগুলোর যে স্ট্যান্ডার্ড সেটার একটা আমরা তারতম্যটাও বুঝতে পারলাম, কার অবস্থানটা কোথায়। নবায়নযোগ্য জ্বালানি খাতেও পাওয়ার চায়না পদক্ষেপ নিয়েছে। কক্সবাজার 46 মেগাওয়াট উইন্ড ফার্ম বাংলাদেশের প্রথম বৃহত্তাকার
কেন্দ্রীভূত উইন্ড ফার্ম থেকে পাবনা 64 মেগাওয়াট সোলার প্লান্ট পর্যন্ত পাওয়ার চায়না বাংলাদেশে মোট সোলার ইনস্টলেশন ক্ষমতা 164.4 মেগাওয়াট পিক অতিক্রম করেছে। পাবনা প্রকল্প চালু হওয়ার পর বার্ষিক প্রায় 11 কোটি কিলোওয়াট ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপন্ন করবে, যা 43,000 টন কয়লা সমতুল্য সাশ্রয় করবে এবং প্রায় 1.1 লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন যুগের চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের কমিউনিটিতে উন্নীত করেছে এবং যৌথ ঘোষণায় স্পষ্টভাবে সবুজ জ্বালানি, সোলার ও পানি সম্পদ সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানির পদ্ধতিগত গতি বৃদ্ধি। বাংলাদেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে মোট বিদ্যুৎ উৎপাদনের 20% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। দ্বিতীয়ত, পানি সম্পদ ব্যবস্থাপনার সম্পূর্ণ শৃঙ্খল গভীরতর করা। তৃতীয়ত, নির্মাণ থেকে রক্ষণাবেক্ষণ পর্যন্ত পূর্ণ জীবনচক্রে গভীরতম। তাছাড়া পানি সম্পদ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি এগুলোর জন্য খুবই নিরাপত্ত। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এখানে যে কোম্পানি বা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা খুবই ইতিবাচক এবং আমাদের সরকারের পক্ষ হতে একটি ইতিবাচক আমরা পেয়েছি। সো আশা করছি এই দুই খাতে আমাদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছি। পানি থেকে আলো পর্যন্ত চীনা উদ্যোগগুলি একের পর এক আদর্শ প্রকল্পের মাধ্যমে প্রমাণ করেছে যে সবুজ সহযোগিতা শুধু ফাঁপা স্লোগান নয়, বরং লক্ষাধিক মানুষের জীবন বদলে দেওয়া বাস্তব কাজ। 5000 বছরের অবিচ্ছিন্ন ইতিহাস ও ঐতিহ্যের ধারক চীনা সভ্যতা। ইতিহাসের নানা সময়ে চলচ্চিত্র কিভাবে সংস্কৃতি ও ভূরাজনীতির গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, এসব নিয়ে ইউলেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিশেষ আলোচনা সভা, যেখানে তুলে ধরা হয় চীনা সাহিত্য ও চলচ্চিত্রে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ভূরাজনৈতিক প্রভাব। চীনা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দেশটির সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চলচ্চিত্রের মাধ্যমে চীনের হাজার বছরের ঐতিহ্য, জীবন দর্শন এবং মানুষের আবেগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। এমনটাই বলছেন চীনের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির চীনা বিভাগের অধ্যাপক তু ইং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রিড চায়নার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, চীনা চলচ্চিত্রে 4টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়: খাদ্য সংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং অ্যানিমেশন। এসব উপাদান কেবল নান্দনিকতা বাড়ায় না, বরং গল্প ও চরিত্রকে আরও গভীর অর্থ দেয়। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করার প্রধান সেতুবন্ধন। তাই ভাষা শিক্ষার পাশাপাশি চীনের সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে দেশটির মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ বোঝার আহ্বান জানান তিনি। 5000 বছরের চীনা সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি চিরন্তন মূল্যবোধের উপর। এর মধ্যে সময়ের প্রতি শ্রদ্ধা, পরিবার এবং সম্প্রীতি, এই 3টি ধারণা চীনা সংস্কৃতিকে গভীরভাবে বোঝার মূল চাবিকাঠি। চীনা দর্শনে মানুষ নিজেকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। তাই প্রকৃতির ছন্দ, সময় এবং ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চলাকে গুরুত্ব দেয়া হয়। এর আগে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে এক একাডেমিক সেমিনারে অধ্যাপক তু ইং তুলে ধরেন স্নায়ুযুদ্ধের সময় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের ইতিহাস। তিনি বলেন, সে সময় হংকং ছিল গণপ্রজাতন্ত্রী চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উভয় পক্ষই চলচ্চিত্রকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এই প্রতিযোগিতার মধ্য দিয়েই হংকংয়ে গড়ে ওঠে আধুনিক প্রযুক্তি নির্ভর, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র
চলচ্চিত্র শিল্প। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা 1950-এর দশকের চলচ্চিত্র প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী প্রভাব, সমসাময়িক হংকং সিনেমা এবং চলচ্চিত্র সেন্সরশিপের বিবর্তন নিয়ে অধ্যাপক তু ইংয়ের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবন দর্শন ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ বাহক। অধ্যাপক তু ইংয়ের আলোচনায় উঠে এসেছে সেই বাস্তবতায়। আজকের সেমিনার থেকে আমরা আসলে যে প্রোপাগ্যান্ডাগুলো আসলেই সবসময় যে জিওপলিটিক্সের ব্যাপারগুলো কতটুকু চায়নাকে প্রভাব ফেলেছে, আমরা সেটা সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ জানলাম। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে জানার একটি সুযোগ তৈরি করেছে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। মহাকাশের অজানা পথে প্রতিনিয়ত ছুটে চলছে হাজারো গ্রহাণু। অধিকাংশই পৃথিবীকে নিরাপদ দূরত্বে পাশ কাটিয়ে চলছে, কিন্তু হঠাৎ যদি কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মহাকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ নিচ্ছে চীন। এর লক্ষ্য সম্ভাব্য বিপদ অনেক আগেই শনাক্ত করা। পৃথিবীর আশপাশে থাকা গ্রহাণুর গতিবিধি 24 ঘণ্টা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি আগেভাগে শনাক্তে একটি আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলছে চীন। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA জানিয়েছে, ভূমি ও মহাকাশ ভিত্তিক সমন্বিত এই নেটওয়ার্ক পৃথিবীর চারপাশে থাকা গ্রহাণু সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রহাণু দিবস উপলক্ষে সম্প্রতি এ পরিকল্পনার ঘোষণা দিয়ে CNSA জানিয়েছে, গ্রহাণু প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন মানমন্দিরে বড় আকারের অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করা হবে। একই সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশেও পাঠানো হবে বিশেষ টেলিস্কোপ। স্থল ও মহাকাশের এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে 24 ঘণ্টা 360 ডিগ্রি পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এমন কোনো গ্রহাণু শনাক্ত হলেই সেটির গতিপথ, গতি এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হবে। যত দ্রুত শনাক্ত করা যাবে তত বেশি সময় পাওয়া যাবে, ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে। বিজ্ঞানীদের মতে সবচেয়ে বাস্তবসম্মত প্রতিরক্ষা কৌশল হল কাইনেটিক ইম্প্যাক্ট, অর্থাৎ মহাকাশযান বা ক্ষেপণাস্ত্র দিয়ে গ্রহাণুকে আঘাত করে তার গতিপথ পরিবর্তন করা। এছাড়া গ্র্যাভিটি ট্র্যাক্টর, লেজার অবলেশন এবং ধারাবাহিক থ্রাস্ট প্রযুক্তি ব্যবহার করেও গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন নিয়েও চলছে গবেষণা। তবে ধীরে ধীরে গতিপথ পরিবর্তনের প্রযুক্তি আরও নিখুঁত হলেও এতে দীর্ঘ সময় প্রয়োজন। তাই আগাম শনাক্তকরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন তারা। চীনের মহাকাশ প্রশাসনের তথ্যে জানা গেছে, 2026-এর জুন পর্যন্ত বিভিন্ন মহাকাশ সংস্থা পৃথিবীর কাছের 40,000-এর বেশি গ্রহাণু শনাক্ত করেছে। গ্রহাণুর ঝুঁকি মূল্যায়নে প্রয়োজনীয় মডেল ও অ্যালগরিদম তৈরিতে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। এখন সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গ্রহাণু আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। শুভরাত্রি।